প্রথমত বাংলাদেশের পাশের দেশগুলো বাংলাদেশকে আনরেস্ট পরিস্থিতি এবং পাশের দেশের একটি গণমাধ্যম বাংলাদেশের ভিতরে আরেকটি বাংলাদেশ অথবা দখল করার প্রস্তাব করে দুঃসাহস তাদের আছে। আমাদের কবির ভাষায় এক সাগর রক্তের বিনিময় এই বাংলাদেশ। আমাদের পূর্বপুরুষেরা আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব আন্তর্জাতিক বিশ্ব যারা আমাদের এই 24-এর বিপ্লবকে সমর্থন করে, আমাদের এই সংগ্রামকে সমর্থন করে। আমাদের উচিত সেই সব বন্ধুকে আমার পক্ষে অবস্থান নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাবো। সম্প্রীতির স্থাপনের যেই নজিরবিহীন দৃষ্টান্তগুলো আমরা স্থাপন করেছি সেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় সরকারিভাবে ফলো করে প্রচার করার বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হলো যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনের মুখে আমরা এখন এই রাষ্ট্রের আশেপাশে যে সার্কভুক্ত অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই রাষ্ট্রগুলো সহ বাংলাদেশে সার্ককে কার্যকর করে তাদের সকলকে সহযোগিতা নিয়ে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো দৃষ্টান্ত সামনে আনা যায় কিনা এই বিষয়টা। আর আরেকটা হলো যে এই যে ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহতভাবে পরিচালনা করছে, সেজন্য দেশের ভিতরে ঐক্যবদ্ধ কোনো একটা গণভিত্তিক একটা প্রোগ্রাম যেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকবে, এরকম একটা বড় ধরনের যদি আমরা গ্যাদারিং করতে পারি, সেটা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া এবং গোটা জাতিকে আলোড়িত করবে। দেশের মানুষ খুবই এটাতে ইনফ্লুয়েসড হবে, এটা আমি মনে করি। এই তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব আমি পেশ করলাম। বহুবার রক্ত খেয়েছে ভাষা আন্দোলন ধরে, বারবার আমরা যিনি আমাদেরকে পরিচালনা করেছেন তার ডাকে আমরা এসে রক্ত দিয়েছি। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ছাত্র জনতা, এদেশে আপামর নারী নির্যাতিত হয়েছেন। তাই আমি একটা কথা বলতে চাই, আপনি যে কথা বলছেন আপনার অতীত কোনো কথা না বলে আমি বর্তমানে আমাদের রাষ্ট্রটাকে রক্ষা করার জন্যে প্রত্যেক রাজনৈতিক দল বড় ছোট যারাই হোক, এখানে মধ্যে রাজপথে যারাই আমাদের আজকের এই স্বৈরাচারী সরকারকে প্রতিহত করে দেশ ত্যাগ করার জন্য সহযোগিতা করেছে, প্রত্যেককে নিয়ে আরো আপনার কাছাকাছি এসে এই দেশটাকে বাঁচানোর জন্য আমাদের মতভেদ যাই থাকুক, দেশটা আমার এই অঙ্গীকারে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমার দল সেইটাকে অংশগ্রহণ করে আপনার হাতকে শক্তিশালী করতে চায়। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। তারা যে অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা অপপ্রচার, বাংলাদেশে তার কিচ্ছু মাত্র বিন্দু মাত্র হয়নি। একটা সম্পূর্ণ মিথ্যা ওয়েবলেসি কায়দায় তারা প্রচার চালিয়ে অপপ্রচার চালিয়ে আমাদের বিরুদ্ধে ইয়ে করছে। আমাদের মাননীয় উপদেষ্টা শুধু আমাদের বাংলাদেশের উপদেষ্টাই নন, মুরব্বী নন, তিনি তো সারা বিশ্বেই ওনার পরিচিতি আছে, ওনার প্রভাব আছে। আমি মনে করি যে সমস্ত বিশ্বের আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বড় বড় মিডিয়া আছে তাদেরকে বাংলাদেশে এনে দাওয়াত দেওয়া হোক, তাদের সাথে নিয়ে আলাপ করুক, দেখুক যে আসলে একটা মিথ্যা ভুয়া কথার উপর আমাদেরকে ইয়ে করার জন্য চেষ্টা করতেছে। এই বলে মুক্ত। বাম গণতান্ত্রিক জোটের 6টা দল আমরা আমাদের এই জোট, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি, এই দলগুলো মিলে আমাদের এই জোট। আমি সময় সংক্ষেপের কারণে খুব আমি লিখিতভাবে আমাদের একটা বক্তব্য আছেন সেটাই করছি আর কি। মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজয়ের মাসে বক্তব্যের শুরুতে দেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভারতের আগরতলা, কলকাতা ও বম্বেতে অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনে আক্রমণ, জাতীয় পতাকা পুরনো এবং মমতা ব্যানার্জির বক্তব্য, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা আজকে একটা কর্মসূচি পালন করেছি। সাম্প্রদায়িকতা এই উপমহাদেশের একটি সমস্যা যা মানবাধিকার ও গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আওয়ামী লীগের আমলেও দেশব্যাপী হিন্দুদের বাড়ি ঘরে হামলা, জমি দখল, মন্দির ভাঙচুর, এমনকি হতাহতের ঘটনা ঘটেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরও কিছু ঘটনা যে ঘটেছে সেখানে 3 ধরনের শক্তির ভূমিকা আছে বলে আমরা মনে করি।
একটা হচ্ছে সুযোগ সন্ধানী শক্তি, যারা কোনো কিছু ঘটলেই সেখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। আরেকটি হচ্ছে পতিত ফ্যাসিস্ট শক্তি, যারা গণ অভ্যুত্থানের পর দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এটা প্রমাণ করতে চায়, তারা এই ভিন্ন উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল। তৃতীয়ত উগ্র সাম্প্রদায়িক শক্তি, যারা সুযোগ পেলে এই ধরনের কর্মকাণ্ড ঘটায়। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে দৃশ্যমান ষড়যন্ত্র শুরু হয়েছে তা মূলত পতিত ফ্যাসিস্টদেরই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। সুতরাং আমরা একথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। আমাদের স্বাধীনতা কারো দয়ায় বা করুণার ফসল নয়। এই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল 1971 সনে। 2024 সালে তারা প্রমাণ করেছে রক্ত দিয়ে প্রয়োজনে স্বাধীনতা বারবার তারা রক্ষা করবে। সুতরাং আজকের এই সর্বদলীয় বা জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের এই আহ্বান নিঃসন্দেহে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। এজন্য দল মত নির্বিশেষে দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, যুগ যুগ ধরে এদেশের মানুষ প্রমাণ করেছে এদেশে কখনোই সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট করার ষড়যন্ত্র সফলতা লাভ করেনি, আগামীতেও করবে না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ধৈর্যের সাথে, দূরদর্শিতার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ। পরিশেষে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে আরও কিছু জরুরি পদক্ষেপ যা এখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এগুলোর কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জুলাই অভ্যুত্থানে উচ্ছেদ হয়ে গিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন বেঈমান শেখ হাসিনা। সে এখন সেখানে বিশ্বের কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি, ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং সে ভারতে বসে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত করছে। আমরা সরকারকে বলবো যে ভারত সরকার যাতে অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেয়, কারণ এটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। যেটা প্রণয় ভার্মা বলেছেন যে একটা ইস্যু নিয়ে চলে না, আমরা বলতে যাই এটাই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটাকে মীমাংসা করতে হবে ভারতকে। বাংলাদেশে হিন্দুরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ যেমন মুসলমানদের হেফাজত করছে তেমনি হিন্দু সহ অপর ধর্মাবলম্বীদেরও বাংলাদেশ হেফাজত করছে। বাংলাদেশের হিন্দুরা ভারতের নাগরিক নন, সুতরাং এই নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিশ্ববাসী জানে যে ভারতের সাম্প্রদায়িকতা কোন পর্যায়ে রয়েছে। সেখানে প্রতি বছর মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, দলিত জনগণের উপর কি বর্বরোচিত হামলা, হত্যা, নির্যাতন হয়। গুজরাটের গণহত্যা তার একটা বড় প্রমাণ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের আমরা নিন্দা জানাতে বলি এভাবেই যে ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির জন্য ভারতেই বরং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার। আজকের এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠানের এই আহ্বানকে আমরা রূপায়িত করবার জন্য, এটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য, আরও সংহত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও তার জাতির উদ্দেশ্যে খুব দ্রুততম সময় একটি ভাষণ যদি দেন, সব কিছুকে মিলিয়ে অ্যাড্রেস করার মধ্য দিয়ে সেটি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবার ক্ষেত্রে একটা অগ্রগতি সাধিত হবে। এবং একই সাথে আমি সুনির্দিষ্টভাবে প্রস্তাব করতে চাই, পুরো গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দল, ছাত্র জনতা, শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী থেকে সমস্ত জনগোষ্ঠীকে আগামী 7 তারিখ শনিবার আছেন, সেই দিন জাতীয় সংহতি দিবস পালন করবার আহ্বান রাষ্ট্রের পক্ষ থেকে জানাতে পারেন এবং সকলেই আমরা মাঠে গিয়ে এই সংহতি প্রকাশ করবার একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে পারি। এই ভারত ইস্যুতে বা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই ইস্যুগুলোতে আমরা উপদেষ্টা পরিষদের সবাইকে অনুরোধ করব এক সুরে কথা বলার জন্য, অর্থাৎ কোথাও যেন ভিন্ন রকম কিছু আমরা না পাই। টপ টু বটম সবাইকে জাতীয় ইস্যুগুলোতে এক সুরে কথা বলার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। 2 নম্বর, সারা দেশে এই মুহূর্তে ভারতীয় চক্রান্তকে রুখে দেওয়ার জন্য ব্যাপক শোডাউন করা, চাই ঐক্যবদ্ধভাবে হোক চাই এক দলীয়ভাবে আলাদা আলাদা হোক,
এটা কি রাষ্ট্রের জন্য এই মুহূর্তে কল্যাণকর না ক্ষতিকর, এটা ডিসাইড করতে হবে। ভিন্নভাবে বলতে গেলে আমরা বলি, সরকার বলে, আমরা বলি পাতা ফাঁদে পা দেব না। ফাঁদটা কি? নীরবতা পালন করা ফাঁদ না ব্যাপকভাবে শোডাউন করা ফাঁদ? এটা রাষ্ট্রকে ডিসাইড করতে হবে কোনটাতে ক্ষতি। 3 নম্বরে হিন্দু ভাইদের সম্পদ এবং উপাসনালয় সমূহকে আগের চেয়েও বেশি পাহারা বাড়াতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকে ভারতের ভূমিকা আমরা সবাই জানি, 47 সালের ভূমিকা জানি, 70-71-এর ভূমিকা জানি, 75 সালের ভূমিকাও তো আমরা জানি। আর এই 24 সালের ভূমিকা ভারত কী করেছে, তিস্তার ভূমিকা, ফারাক্কার ভূমিকা আমরা জানি। আজকে ভারতকে আমরা যতই বন্ধুরাষ্ট্র বলি, কিন্তু ভারত কি আসলে আমাদের বন্ধুরাষ্ট্র? তার ভূমিকা কি প্রমাণ করে? এত কিছু করার পরও যারা ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করে, তারা কিন্তু আসলেই ভারতের আধিপত্যবাদের দোসর বলে এটাকে চিহ্নিত করতে হবে। আজকের ভারতের সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক নিপীড়ন, রাজনৈতিক সমস্যা সৃষ্টি, এগুলো সব ভারত। আজকের শেখ হাসিনা যখন এর আগে গেল, কলকাতায় গেল, যদি বাবু বললেন চিফ মিনিস্টার বাংলাদেশ, সেখান থেকে বলে চিফ মিনিস্টার, আপনার রেকমেন্ডেশনটা বলেন। এইটা ভারত করতে হবে। এখনো যারা এখানে বসে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না, চুপে চুপে কথা বলে, রাজনৈতিক হিসাব নিকাশ করে কথা বলে, অনেকে দেখি বলে এই দেশে ধর্মনিরপেক্ষতা আবার চালু করে। ধর্ম তো ভারত থেকে আছে, এটা তো ছিল না। এই দেশের 70-এর নির্বাচনে স্থির আওয়ামী লীগের ছিল না। আজ এখনো যারা এই দেশে বসে বসে যে ধর্মনিরপেক্ষ এটাকে চালু করবে, তার আসলে কি? তারা কিন্তু আসলে পঞ্চম বাহিনীর সদস্য। তারা এই জন্যে আমি পরিষ্কার বলতে চাই, ভারতের সাথে মালদ্বীপ যদি একটা ছোট্ট রাষ্ট্র যেতে পারে, শ্রীলঙ্কা যদি তার মধ্যে অবস্থান নিতে পারে, নেপাল যদি নিতে পারে, পাকিস্তান যদি নিতে পারে, যে আমরা ভারত আমরা তাই করবো। কাজে এই জন্যে আরো ধন্যবাদ জানাই। 3টা সংগঠনের কথা বলেছেন। অপপ্রচার, অপপ্রচার কারা করে? এই সময় তার লক্ষ লক্ষ এজেন্ট রয়েছে ভারতের, পঞ্চম বাহিনীর সদস্যরা রয়েছে দেশে। ধন্যবাদ। আজকে তারা একে অপপ্রচার করে, হিন্দুদের বাড়ি ঘরে আগুন দেওয়া, লুটপাট করা, মন্দির ভাঙা, সব নির্লজ্জ মিথ্যা। আমেরিকায় একটা প্রতিবেদন আসে যে না, ঠিক না, আমরা এই জাতির সামনে এটা তুলে ধরবো, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা চলতেছি। মানুষ ঐক্যবদ্ধভাবে এই দেশকে আমরা ভালোবাসি। এই উদ্যোগ নেওয়ার জন্য আবার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে দোহাই দিয়া যে তাদের নির্যাতনের কল্প কাহিনী তৈরি করা হচ্ছে, আমি মনে করি প্রধান উপদেষ্টা আমাদের দেশের নেতৃস্থানীয় হিন্দু ভাইদেরকে পুরো আহ্বান করা, দাওয়াত দেওয়া, একসাথে আলোচনা করে নিয়ে একজন বলা উচিত ছিল। আমাদের দেশে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল এবং আছে। কোথাও থেকে কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাম্প্রদায়িক দাঙ্গা কেউ শুরু করলে আমরা স্থানীয়ভাবে, জাতীয়ভাবে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছি, এখনো করব। কিন্তু কথা হলো, ভারত থেকে যেসব কাজ করা হচ্ছে ভারতে, সেইগুলো সম্পর্কে সরকারের দৃষ্টি দেওয়া দরকার, আমাদের দৃষ্টি দেওয়া দরকার। প্রথমেই যে কথা বলতে চাই, এ যাবৎকাল ভারতের সাথে আমাদের যে সম্পাদিত চুক্তি, অসম চুক্তি, গোপন চুক্তি, যা আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে, তা বাতিল হওয়া দরকার। আমার 3টি প্রস্তাব। আমরা জানি জাতীয় ঐক্যের 2টো দিক, একটি হচ্ছে সিম্বলিক, আরেকটি হচ্ছে তত্ত্বগত দিক। সিম্বলিকটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমি কিছুটা অন্যজনের প্রস্তাবের সাথে মিলিয়ে বলছি। একটা দিন আমরা ফিক্স করতে পারি যে আমাদের বাংলাদেশের ভেতরে বাইরে সবাই আমরা একদিন রাস্তায় দাঁড়াবো। রাস্তা যদি জ্যাম হয়ে যায়, রাস্তার যদি অসুবিধা হয়, তাহলে বাসার সামনে গিয়ে দাঁড়াবো। অন্তত আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আর কোনো একটা সিম্বলিক, সেটা সাদা পতাকা হতে পারে বা অন্য কিছু হতে পারে, এটা নিয়ে আমরা সারা বাংলাদেশে একটা ছবি থাকবে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মন্দিরের সামনে, মসজিদের সামনে, স্কুলের সামনে, সব জায়গায় আমরা একটা সিম্বল নিয়ে দাঁড়াবো। এরকম একটা তারিখ বা সময় যদি আপনারা ঠিক করে দেন, এটা হবে একটা সিম্বলিক ন্যাশনাল ইউনিটির আমরা চিহ্ন রাখতে চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে, আমরা সবাই জানি। সেজন্য প্রত্যেকটা মসজিদ, মন্দির, প্যাগোডায় যেগুলোতে আছে ভালো, না থাকলে সিসিটিভি ক্যামেরা ওটা আনা দরকার। এবং আমাদের মন্দির এবং মসজিদ কমিটিগুলোর অর্থনৈতিক অবস্থা বেশিরভাগই ভালো, ওনাদেরকে একটা সার্কুলার দিলে ওনারা এটা করবেন।
সিসিটিভির আওতায় আনতে হবে, কারণ নাহলে মসজিদে হামলা, মন্দিরে হামলা বিভিন্ন বেশে এটা হয়েছে এবং হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর যেটা বলছি যে একটা কমন চার্টার আমাদের যে পররাষ্ট্রনীতির একটা তৈরি করা দরকার, এবং আরও সিম্বলিক ঐক্য, এবং যে কথাগুলো আমাদের জাতীয় ভারত নীতি যেটা, এটার ব্যাপারে আমরা সবাই একটা সম্মিলিত স্বাক্ষরে আসতে পারি যে আমাদের রাষ্ট্র পরিবর্তন হলেও এই পররাষ্ট্রনীতির এই জায়গাগুলো আমাদের কখনোই পরিবর্তন হবে না। আজকে যে থ্রেডে আমাদেরকে ফেলা হয়েছে এটাকে আমি একটা গ্রেট অপরচুনিটিতে রূপান্তরিত করার পক্ষে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভারতের এখন যে বাংলাদেশ বিরোধী তৎপরতা, পরোক্ষভাবে যারা ভারতে পালিয়ে আছেন এই তৎপরতা তাদেরকে যে উৎসাহিত করছে, তাদেরকে যে নতুনভাবে যে এনকারেজমেন্ট যোগাচ্ছে, তাদেরকে যে পরোক্ষভাবে তাদেরকে যে প্রণোদনা যোগাচ্ছে, এবং এটা যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে স্বস্তির পরিবর্তে একটা অব্যাহত উত্তেজনা তৈরি করছেন, একটা আগ্রাসী মনোভাব যে তৈরি করছেন, এই বার্তাটা আমি মনে করি পরিষ্কার করে বলা দরকার। রাজনৈতিক দিক থেকে যেটা বলা দরকার, আমি মনে ইতিমধ্যে কথাটা এসছে, আমরা বাংলাদেশ, আমরা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে আমরা আমাদের সমস্ত অমীমাংসিত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে চাই। তবে আপনারা 5 আগস্টের আগের জমানাটা ভুলে যাওয়া দরকার। স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশ তার মর্যাদা নিয়ে, তার অধিকারের জায়গা থেকে আমরা ন্যায্যতার ভিত্তিতে যাবতীয় সংকটে আমরা সমাধান করতে চাই। এই বার্তাটা রাজনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিক্যালি, নানাভাবে এই বার্তাটাকে পরিষ্কার করে দেওয়া দরকার। শেষ কথা আমি যেটা বলতে চাই যে আজকে আমরা যেখানে দলগুলো আমরা যেখানে বসছি, এটা বিশ্ববাসীর কাছে পরিষ্কার একটা মেসেজ যে অন্তর্বর্তী সরকারের পেছনে বাংলাদেশের সমগ্র জনগণ আছে। অন্তর্বর্তী সরকার থেকে আমাদের সরকার, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ বিপর্যস্ত না হয় সকল রাজনৈতিক দল আমাদের মতাদর্শের রাজনৈতিক ভিন্ন থাকার পরেও জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার যাতে সফল হয়, এবং আজকে এই সংকট মোকাবেলায় বিশ্ববাসীর কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক কাটটা আমরা দাঁড়িয়ে আছি। এই বার্তাটা আমরা দেব। আমি মনে করি এভাবে যদি আমরা কাজ করতে পারি